মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। ভিবিএসওয়াই প্রোগ্রামের রূপায়ণে পিএমকেএসকেগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে ভিবিএসওয়াই একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করব ভূমি সংরক্ষণের গুরুত্ব এবং তার বিভিন্ন পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। আমরা তো জানি যে ভূমি বা মাটি, যেখান থেকে আমরা চাষবাস করে থাকি, এক মাটির ওপরের অংশ খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা চাষ করতেই পারবো না।
সেই জন্য আজকের যে আমাদের বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের আজকের এপিসোডের শুরুতে একটু জানতে চাইব যে ভূমিক্ষয় যেটা আমরা বলছি, ভূমিক্ষয় বলতে আমরা ঠিক কী বুঝি? ভূমিক্ষয় বা সয়েল ইরোশন এটি একটি যান্ত্রিক প্রক্রিয়া যা মাটির সর্বোচ্চ স্তরের যে শিথিল মাটি কণাগুলো থাকে সেগুলো কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা অন্যত্র স্থানান্তরিত দেওয়ার ঘটনাটিকে ভূমিক্ষয় বা সয়েল ইরোশন বলা হয়। তার মানে আমাদের একেবারে মাটির ওপরের অংশ যেগুলো আর কি, সেগুলো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যায় আর কি, মানে সরে যায় আর কি, তাহলে সেটাকে আমরা ভূমিক্ষয় বলছি। ভূমি যদি ক্ষয়ে যাচ্ছে, আপনি যদিও বললেন এখানে যে প্রাকৃতিক কারণে বা যান্ত্রিক কারণে, তবু যদি একটু ধরে ধরে বলেন যে ভূমিক্ষয়ের কারণগুলি ঠিক কী কী? ভূমিক্ষয়ের বহুবিধ কারণ রয়েছে। আমরা বিজ্ঞানসম্মতভাবে যে ভূমিক্ষয়ের কারণগুলি চিহ্নিত করেছি তার প্রধান কারণ হচ্ছে মাটিকে আলগা রাখা, অর্থাৎ মাটিতে কোনো রকম ঢালা ফসল বা কোনো ঢাকা ফসলের যদি চাষ না থাকে, মাটি যদি সবসময় আলগা থাকে, তাহলে বৃষ্টির জল সেই ফোঁটা আকারে পড়ে সেই মাটিটিকে ধুয়ে অন্যত্র স্থানান্তর করতে সক্ষম হয়। আচ্ছা, এটি একটি প্রক্রিয়া। আরেকটি হচ্ছে গভীর কর্ষণ, অর্থাৎ মাটিকে যদি গভীরভাবে নাঙ্গল দিয়ে চষা হয় তাহলে মাটি উপরিস্তর সহজে আলগা হয়ে যায়। আচ্ছা, তাতে মাটি কণার মধ্যে যে আকর্ষণ শক্তিটা সেটা শিথিল হয়ে যায়, সহজে জলের স্রোত কিংবা বায়ুর গতিতে কোনো যান্ত্রিক আঘাতের টানে মাটির উপরিস্তর অন্যত্র চলে যেতে পারে। আরেকটি কারণ হচ্ছে আমরা যে রাসায়নিক সার প্রয়োগ করি সেই রাসায়নিক সারগুলো মাটির গঠনকে বিঘ্ন ঘটায়। তার ফলে মাটি যদি সুনির্দিষ্ট গঠন না থাকে তাহলে সেক্ষেত্রে মাটির কণাগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, আলগা হয়ে থাকবে, তাতে সহজে অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া যদি মাটিতে জৈব পদার্থের পরিমাণ যথেষ্ট পরিমাণ না থাকে তাহলে মাটির কণাগুলোর মধ্যে যে আবদ্ধ হওয়ার যে প্রবণতা, একটি কণার সঙ্গে আরেকটি কণার যে আবদ্ধ হয়ে থাকার যে জৈব পদার্থের ভূমিকা রয়েছে, সেই জৈব পদার্থের অভাবে ভূমিক্ষয়ের প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়। আরেকটি হচ্ছে অবাধ গো পালন বা গোচারণ। আচ্ছা, সেক্ষেত্রে কি হয়, গবাদি পশুর পায়ের স্খলনে বিভিন্ন ভূমি আলগা হয়ে অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি হচ্ছে বিভিন্ন ভূমির ঢাল অনুযায়ী। আচ্ছা, জমিতে একটি মাঠে বিভিন্ন জায়গায় জমির ঢাল বিভিন্ন হয়, সেই জমির ঢাল অনুযায়ী যদি ফসল চাষ না করা হয়, সেটাকে অকর্ষিত অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে সেই উপরের স্তরের মাটি, যেগুলো উঁচু ঢালযুক্ত জমি অঞ্চলে মাটি নিচু ঢালযুক্ত অঞ্চলে চলে আসার সম্ভাবনা বেশি থাকে, মানে মাধ্যাকর্ষণ টানের ফলে। মধ্যাকর্ষণ টানের ফলে। আর একটা হচ্ছে যদি সেখানে কোনো রকম ধাপ চাষ অবলম্বন না করা হয় তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা দ্রুত ঘটে থাকে। আচ্ছা, আর একটা হচ্ছে মাটিতে যদি লবণাক্ত পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ভূমিক্ষয়ের সম্ভাবনা অনেক বেশি। এইগুলো প্রাকৃতিক শক্তি। আরেকটি ছিল অতীতে যেটা ছিল শিফটিং কাল্টিভেশন, স্থানান্তরিত কৃষি ব্যবস্থা, যেটা মাটিকে আলগা করে মাটির কণাগুলোকে শিথিল অবস্থায় রেখে অন্যত্র কৃষিকার্যের জন্য চলে যাওয়া। সেই অকর্ষিত জমিতে মাটির কণাগুলি অন্যত্র চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমরা মূলত কৃষি জমিতে মাটি অন্যত্র চলে যাওয়ার বিষয়গুলো আলোচনা করলাম। এমনি যেগুলো অকৃষিকার্য জমি, যেগুলো বনাঞ্চল হিসেবে বলি, সেগুলোর অন্যতম কারণ হচ্ছে যথেষ্ট বৃক্ষযুক্ত গাছের অভাব, যারা যে সকল গাছের মূল মাটিকে দৃঢ়ভাবে আবদ্ধ করে ধরে রাখবে আর কি, সেগুলো না থাকার অভাব। বিভিন্ন নদী নালা খাল বিলের যে পাড়, সেক্ষেত্রে যদি যথেষ্ট পরিমাণে গাছ না থাকে, বৃক্ষরোপণ না থাকে, তাহলে সেক্ষেত্রেও মাটি জলের স্রোতে ভেসে চলে যাওয়ার প্রবণতা থাকে। এইগুলো হচ্ছে অকর্ষিত জমি, বনাঞ্চল বা নদীর পাড় বা খাল বিলের পাড়ের এই ধরনের সম্ভাবনা দেখা যায়। এই মূলত কারণগুলো রয়েছে ভূমিক্ষয়ের। আচ্ছা, আপনি এই কারণ বলতে বলতে প্রথম দিকে বলছিলেন যে ঢাকা ফসল। ঢাকা ফসল বলতে আপনি ঠিক কোন ফসলগুলোর কথা বলছেন? যে ফসলগুলো মাটিকে বেশি পরিমাণ অঞ্চল জুড়ে তার পত্রবহুল দেহ দিয়ে ঢেকে রাখবে, সহজে বৃষ্টির ফোঁটা সরাসরি মাটিতে না এসে পড়ে সে গাছের উপর এসে পড়বে, তার ফলে সেই যেটা আমরা বলি ফোঁটা ফ্ল্যাশ ইরিগেশন, আচ্ছা, বৃষ্টির জলের বন্ধু দ্বারা মাটি ক্ষয়, সেটা সম্ভাবনা অনেক কম হয়ে যাবে। এবং এটা প্রবণতা সবচেয়ে বেশি ফ্ল্যাশ ইরিগেশন প্রথম হয়, তারপর রিল ইরিগেশন, ইরোশন, গালি ইরোশন, এইগুলো পরে পরে বৃহত্তম আকারে মাটির কণাগুলো সরে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু এই যে প্রথম যেটা হয়, বৃষ্টির ফোঁটার সাহায্যে
প্রথম যে ভূমিক্ষয়টা হয় সেটা হচ্ছে ফ্ল্যাশ ইরোশন, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে ঢাকা ফসল দিয়ে। এই যে জমিতে পত্রবহুল গাছ জমিকে আচ্ছাদন করে রাখে, মাটিটাকে আচ্ছাদন করে রাখে। যেমন আপনার লাউ, কুমড়ো, তারপরে বরবটি, এই গাছগুলো, মটরশুঁটি, এইগুলো মাটিকে আচ্ছাদন করে রাখে যাতে বৃষ্টির ফোঁটাগুলো সহজে ভূপৃষ্ঠের উপরে না পতিত হয়ে গাছের উপর পড়ে। আচ্ছা, আপনি আরেকটা কথা বললেন যে রাসায়নিক সারের প্রয়োগের ফলে, তো এই যে রাসায়নিক সার প্রয়োগের কথা বলছেন, এটা কতদিন প্রয়োগ করলে তবেই মাটির গঠনের উপরে আর কি সেটা কাজ করতে পারে? রাসায়নিক সার যেগুলো বৈশিষ্ট্য রয়েছে, যাদের বিভিন্ন ধরনের রাসায়নিক সার রয়েছে যেগুলো মাটিতে প্রয়োগ করা হয়, মূলত সোডিয়াম সমৃদ্ধ বা যুক্ত যে সকল রাসায়নিক সার রয়েছে তারা মাটির গঠনকে বিঘ্ন ঘটায়, মাটিকে গঠিত হতে দেয় না, সুনির্দিষ্ট আকার দান করতে পারে না। এর কারণ হচ্ছে সোডিয়াম সবসময় জলের কণার সঙ্গে বিস্তৃত দশায় থাকে, যা কখনো দানা বাঁধতে সাহায্য করে না। আর বিস্তৃত অবস্থায় থাকে ফলে কি হয় যে মাটির আকার সুনির্দিষ্ট হয় না, তারপরে মাটি আলগা থাকে, সহজেই মাটি ক্ষয় হওয়ার প্রবণতা বেশি থাকে। এর জন্য রাসায়নিক সার আমরা জমিতে যে প্রয়োগ করি, মূলত ইউরিয়া, এসএসপি, এমওপির মধ্যে যদি সোডিয়ামের কোনো রকম উপস্থিত থাকে তাহলে এটা কিন্তু মাটি ক্ষয়ের প্রক্রিয়াটা কিন্তু ত্বরান্বিত হয়। এছাড়া কিছু মিশ্র সার যেগুলো ভূমিক্ষয়কেও প্রভাবিত করতে পারে। এর জন্য আমরা মাটির গঠন সহায়ক রাসায়নিক সার যেমন ইউরিয়া, এসএসপি, ক্যালসিয়াম ঘটিত সার, ম্যাগনেসিয়াম ঘটিত সার, এই সারগুলো কিন্তু মাটির গঠনে সহায়ক যাতে ভূমিক্ষয়টা দ্রুত হতে পারে না। আচ্ছা, আমরা তো শুনলাম যে ভূমিক্ষয় কাকে বলে এবং ভূমিক্ষয়ের কারণগুলো কি। এবার একটু আমরা জানতে চাইব যে কৃষিকাজে এই ভূমিক্ষয় রোধের প্রয়োজনীয়তাটা ঠিক কী? ভূমিক্ষয়ের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ কৃষি ব্যবস্থায় কৃষিকার্যের যে সবচেয়ে উর্বর স্তরটি হলো মাটির উপরিস্তর, আর এই স্তরটি কিন্তু ক্ষয়িত হয়ে অন্যত্র চলে যায়। তাহলে কৃষির উপরিস্তরটা যদি চলে যায় তাহলে কিন্তু মাটির উর্বর শক্তি হ্রাস পাবে এবং ফসলের উৎপাদিকা শক্তি এবং মাটির উর্বর শক্তি হ্রাস পাবে। তার ফলে কৃষক অতিরিক্ত সারের প্রয়োজন হবে, জমিতে অতিরিক্ত সার দিয়ে চাষ ফলন করতে হবে, আর ফসল আশানুরূপ হবে না। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ যে মাটির উর্বর শক্তির হ্রাস পাওয়ার আরেকটি কারণ হচ্ছে এই ভূমিক্ষয়। এই ভূমিক্ষয়টি নিয়ন্ত্রণ করতেই হবে। ভূমিক্ষয় এছাড়া কি হয়, মাটির যে বায়োডাইভার্সিটি যেটা আছে, মাটির মধ্যে একটা জৈব বৈচিত্র্য, একটা পরিবেশ থাকে, বিভিন্ন অণুজীব থাকে, অন্যান্য প্রাণী থাকে, ক্ষুদ্র প্রাণী, কেঁচো, আজের আর্তম্বলি যেগুলো, সেগুলোও থাকে। তাদের একটি সুনির্দিষ্ট সামঞ্জস্যপূর্ণ এটি একটি সহাবস্থান, সেটি কিন্তু প্রচুর পরে বিঘ্ন হয়। আরেকটি মাটির গঠন, সেটিও তার বৌদ্ধ ধর্মের পরিবর্তন ঘটে, কিছু রাসায়ন ধর্মেরও পরিবর্তন ঘটে বিভিন্ন উপাদানের অনুপস্থিতিতে। তার ফলে মাটি কিন্তু আমাদের চাষের যে উপযুক্ত উর্বর মাটির আমরা কৃষিকার্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু অভাব ঘটবে। তাই ভূমি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য উপাদান পর্যাপ্ত মাটিতে থাকবে এবং ফলন খুব ভালো হবে। এই ভূমি সংরক্ষণের কি কি উপায় আছে? অনেকগুলো উপায় রয়েছে। সবচেয়ে আমরা বলি যে কৃষি পদ্ধতি। কৃষি পদ্ধতি একটি যান্ত্রিক পদ্ধতি, একটা জৈব পদ্ধতি। কৃষি পদ্ধতি হচ্ছে আমরা এই যে ঢাকা ফসলের চাষ করা, অর্থাৎ জমিকে একটি পাতা বহুল ফসল, মাটিকে বৃষ্টির ফোঁটা থেকে রক্ষা করা একটা চেষ্টা করবে, এটা হচ্ছে কভার ক্রপ কাল্টিভেশন। আর হচ্ছে বিভিন্ন ঢালযুক্ত জমি যেগুলো রয়েছে, সেই ঢালযুক্ত জমিতে বিভিন্ন ধাপ অনুযায়ী ফসল চাষ করতে হবে। অর্থাৎ ঢালটা যত কম করতে পারবো তাহলে ভূমিক্ষয়ের সম্ভাবনা অনেক কমে যাবে। আচ্ছা, মানে আমরা ধাপে ধাপে চাষটা করব। ধাপে ধাপে। আচ্ছা, আর একটি প্রক্রিয়া হচ্ছে শস্য পর্যায় ঘটানো, এটি একটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন মূল দৈর্ঘ্য বিশিষ্ট ফসল চাষ করলে এটা একটি হয়। আর একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ ভূমিক্ষয়ের আরেকটি যান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে রোদের, সেটি হলো আমরা কখনো কখনো প্লাস্টিক দিয়ে আচ্ছাদন দিয়ে রাখি যাতে বৃষ্টির ফোঁটা বা কোনো প্রাকৃতিক শক্তি মাটিকে সহজে আলগা করতে পারবে না। সেই জন্য আমরা অনেক সময় প্লাস্টিক সিট মাটির উপর আস্তরণ দিয়ে থাকি, যাকে পলি মালচিং বলা হয়। আচ্ছা, আবার অনেক সময় জৈব মালচিং, অর্গানিক মালচিং একটা রয়েছে, বিভিন্ন গাছের পাতা বা খড়ের আস্তরণ দিয়ে মাটিকে আলগা করে চাপা দিয়ে রাখে যাতে বৃষ্টির ফোঁটা মাটিকে আলগা না করে নিতে পারে। এটি একটি প্রক্রিয়া। এছাড়া রাসায়নিক সারের ব্যবহারকে একটা নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা,
আর মাটির লবণাক্তকে নিয়ন্ত্রণ করতে হবে, আর পর্যাপ্ত জৈব পদার্থ ব্যবহার করলে মাটির ভূমিক্ষয়টা নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, তো এই যে জৈব পদার্থের কথা বলছিলেন, জৈব পদার্থের ঠিক কেমন ভূমিকা আছে এই ভূমিক্ষয়ের ক্ষেত্রে? মাটির সৃষ্টির কাল থেকে এই জৈব পদার্থ হচ্ছে মাটির প্রাণশক্তি। জৈব পদার্থ যতটা বেশি থাকবে মাটিতে ততটা পরিমাণে তার উর্বর শক্তির লক্ষণ পাওয়া যাবে। এই জৈব পদার্থের মধ্যে থাকে বিভিন্ন জৈব অম্ল, যারা মাটির বিভিন্ন কণাগুলোকে, পলিকণা, বিভিন্ন ইলাইট, ভার্মিকোলাইট, কেওলিনাইট, মলমোরেনাইট, এই যে মাটির কণাগুলোর সঙ্গে এটি একটি বন্ধন তৈরি করে। আচ্ছা, সেই বন্ধনের ফলে এই কণাগুলো কিন্তু পরস্পরের মধ্যে একটি নির্দিষ্ট আকারে অবস্থান করে। এই অবস্থানের জন্য মাটির নির্দিষ্ট গঠন তৈরি হয়। তার ফলে কণাগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকছে না, তারা এককভাবে থাকছে না, একটি দলবদ্ধভাবে তারা অবস্থান করে, যা সহজে প্রাকৃতিক শক্তি সেই কণাগুলিকে সরিয়ে নিতে পারে না। আচ্ছা, তার ফলে যত বেশি জৈব পদার্থ থাকবে মাটির মধ্যে থাকা বিভিন্ন কণাগুলোর মধ্যে পরস্পরে একটা বন্ধন সৃষ্টি করে একত্র থাকবে এবং সহজে তারা ক্ষয়িত হয়ে অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনা থাকে না। জৈব পদার্থ একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রাসায়নিক সারের ভূমিকাটা কি আছে এখানে? রাসায়নিক সার কিন্তু অনেক সময় মাটির গঠনকে সাহায্য করছে কিছু কিছু রাসায়নিক সার। আচ্ছা, এই জন্য রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে আমাদের কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। যেমন ক্যালসিয়াম ঘটিত, ম্যাগনেসিয়াম ঘটিত, যেমন সিঙ্গেল সুপার ফসফেট SSP, এর মধ্যে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে তারা কিন্তু মাটি কণাগুলোকে দলবদ্ধভাবে আটকাতে সাহায্য করে। কারণ ক্যালসিয়াম একটি ধনাত্মক আয়ন আর মাটি কণা হচ্ছে ঋণাত্মক আয়ন। এই দুটোর মধ্যে স্থির তড়িৎ আকর্ষণে এরা পরস্পরের করে কণাগুলোকে আকৃষ্ট করে রাখে, মাটি কণাগুলো অন্যত্র চলে যেতে দেয় না। তার ফলে এরা কিন্তু ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ঘটিত যে কোনো জমিতে প্রয়োগ করা রাসায়নিক সার, মূলত SSP এবং কিছু জৈব সার রয়েছে বা কিছু রাসায়নিক সারের মধ্যে মিশ্র সার রয়েছে, যারা এই প্রক্রিয়াটাকে দৃঢ় করে, মাটির কণাগুলোকে আকৃষ্ট করে বিভিন্ন আকার দান করে, যা মাটির একটা সুদৃষ্ট গঠন থাকে, সহজে মাটি ভূমিক্ষয় হতে পারে না। এই সারগুলো কিন্তু উপকারী, কিন্তু কিছু কিছু সার আছে যেগুলো সোডিয়াম বা পটাশিয়াম সমৃদ্ধ যেগুলো সার, আচ্ছা, সেগুলো কিন্তু কী করে, মাটির কণাগুলোকে বিস্তৃত দশায় নিয়ে চলে যায়। অর্থাৎ একটা কণার সঙ্গে একটা কণার সঙ্গে কোনোভাবেই তারা আকৃষ্ট হয়ে কোনো রকম গঠন দান করতে পারে না। সেক্ষেত্রে মাটি সহজেই ক্ষয়িত হয়। তার মানে রাসায়নিক সার কখনো কখনো বন্ধু হিসেবে কাজ করছে আর কখনো কখনো শত্রু হিসেবেও কাজ করছে। কিছু কিছু রাসায়নিক সার, কিছু বেশিরভাগ রাসায়নিক সার কিন্তু মাটির গঠনে মোটামুটি সাহায্য করে, কিন্তু মিশ্র সার এবং সোডিয়াম ঘটিত সারগুলি মাটির ক্ষয়কে ত্বরান্বিত করে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে লবণাক্ততা, এটাও একটা ভূমিক্ষয়ের সঙ্গে যুক্ত আর কি, তো এর সমাধান কি আছে? মাটির মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে। এই লবণ থাকার জন্য যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যার কারণ ভূমিক্ষয়কারী ত্বরান্বিত করছে কীভাবে না, প্রথম হচ্ছে মাটিকে আর্দ্র রাখছে। আর্দ্র মাটি কিন্তু সহজে ক্ষয়িত হয়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এর মধ্যে কোনো রকমভাবে গাছপালা খুব একটা ভালো হয় না একদম। তাহলে যে আমরা যে ঢাকা ফসলের কথা বলি বা গাছের যে মূলের সংযোগের ফলে মাটি আঁকড়ে রাখা ধরে প্রবণতা, সেটা অনেকটা সম্ভাবনা কম থাকে। আর যেহেতু লবণাক্ত মাটিতে সোডিয়াম কণা বেশি থাকে, সেই জন্য এটি মাটি কণাগুলো নির্দিষ্ট কোনো আকার থাকে না, এটা এককভাবে বিচ্ছিন্ন অবস্থায় কণাগুলো থাকে, সহজে তারা কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা, জলের স্রোতের দ্বারা অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর একটা কী হয়, মাটির কণা উপরে লবণাক্ত থাকার ফলে বিভিন্ন জৈব উপাদানগুলোর সংমিশ্রণ সম্ভাবনা কম থাকে। এইভাবে মাটিতে লবণাক্ত থাকার ফলে ভূমিক্ষয়ের প্রবণতা বেশি হয়ে যায়। সমাধানের আমাদের সহজ উপায় হচ্ছে মাটির লবণাক্তকে হ্রাস করা। কিভাবে? এটা সম্ভব হচ্ছে মাটিতে যে উপরে লবণের স্তরটা থাকে গ্রীষ্মকালে, সেই লবণের স্তরটাকে চেঁচে ফেলে দিতে হবে, উপরে ফুটে ওঠে যেটা, একদম। এরপরে মিষ্টি জল দিয়ে, অর্থাৎ আমরা বলি বৃষ্টির জল, সেই জল দিয়ে মাটিকে ধৌত করতে হবে। আচ্ছা, এছাড়া মাটিতে জিপসাম, সালফার এবং জৈব পদার্থ মেশাতে হবে। এগুলো আম্লিক প্রকৃতির, যা লবণাক্তর সঙ্গে বিক্রিয়া করে মাটির মধ্যে পিএইচটা কমিয়ে নিতে পারে। এই প্রক্রিয়াগুলো রয়েছে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে শস্য পর্যায়ে ঘটিয়ে ভূমিক্ষয় রোধ করা যায়, তো ছোট্ট করে যদি বলেন যে কিভাবে সেটা। শস্য পর্যায়ে হচ্ছে এরকমই,
যে বিভিন্ন মূলের দৈর্ঘ্য বিশিষ্ট ফসলের চাষ করা, একই দৈর্ঘ্যযুক্ত ফসলের, একই গোত্র ফসলের চাষ না করা। এতে কি হয় যে কিছু অল্প দৈর্ঘ্যযুক্ত মূল উপরে আলগা মাটিকে ধরে রাখতে পারে, তার থেকে একটু দীর্ঘজাতীয় মূল তার আরও গভীরে মাটিকে ধরে রাখতে সাহায্য করে, এবং কিছু যদি শস্য পর্যায়ের মধ্যে, শস্য পর্যায়ের কথা হচ্ছে একটি ফসলের পর আরেকটি ফসল চাষ সারা বছর ধরে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের ধাপে ধাপে চাষ, এটাকে বলা হচ্ছে শস্য পর্যায়। তাহলে এই পর্যায়ে যদি একটি সিম্মগোত্রীয় ফসলে আমরা চাষ করি তাহলে মাটির মধ্যে কিছু জৈব পদার্থের মিশ্রণ ঘটবে। এতে কি হবে, মাটির উর্বর শক্তি বৃদ্ধি পাবে, মাটির ক্ষয়রোধ কম হবে, মাটির স্বাস্থ্যও ভালো থাকবে। আচ্ছা, এই যে মাটির স্বাস্থ্যের কথা বলছেন, তো মাটির স্বাস্থ্য রক্ষার্থে এই ভূমিক্ষয়ের রোধের গুরুত্বটা ঠিক কতটা? ভূমিক্ষয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ মাটির সবচেয়ে উর্বর স্তর হচ্ছে উপরের স্তর, এবং এই উর্বর স্তরেরই পরীক্ষা করে মাটির স্বাস্থ্য মূল্যায়ন করা হয়। এই মাটির স্বাস্থ্যকে মূল্যায়ন করতে গিয়ে আমরা দেখেছি যে উপরের স্তরে যে বিভিন্ন খাদ্য উপাদানগুলো প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজে লাগে, এই স্তরটি সবচেয়ে উপরে থাকছে। যদি কোনো কারণে এই স্তরটি অন্যত্র চলে যায় তাহলে মাটির স্বাস্থ্য নির্ধারণকারী যে উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু অন্যত্র চলে যাবে, তার ফলে মাটির স্বাস্থ্যের অনেক ঘাটতি হবে এই খাদ্যগুলো অভাবে। তার মানে ভূমিক্ষয় হলে মাটির স্বাস্থ্যের অবনতি হবেই হবে। অবশ্যই। আচ্ছা, একদম শেষে একটু জানতে চাইবো যে এই ক্ষেত্রে মানে ভূমিক্ষয় রোধের জন্য কৃষক বন্ধুদের কি কি করণীয় আছে? কৃষক বন্ধুরা প্রথম করবেন কি, শস্য পর্যায় ঘটাবেন, বিভিন্ন ফসলের বিভিন্ন মূলের দৈর্ঘ্যযুক্ত বিভিন্ন ফসল চাষ পর্যায়ক্রমে করতে থাকবে সারা বছর ধরে। দ্বিতীয় হচ্ছে জমিতে মূলত কম কর্ষণ করা, অর্থাৎ মিনিমাম টিলেজ যেটা বলি বা জিরো টিলেজ। আচ্ছা, কম জমি চষে চাষ করতে হবে যাতে মাটি আলগা না হয়। আরেকটা বলি যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ যথেষ্ট পরিমাণে ব্যবহার করা, তাতে কী হয়, জৈব পদার্থ বেশি থাকলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, মাটির কণাগুলো একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে থাকবে, সহজে আলগা থাকবে না, এটি একটি। আর রাসায়নিক সার ব্যবহার করার আগে সতর্কতা অবলম্বন করা, যে রাসায়নিক সারের মধ্যে সোডিয়াম বেশি থাকবে সেই সকল রাসায়নিক সার থেকে জমিতে না প্রয়োগ করা। এই মূলত কাজগুলো করলেই মাটির ক্ষয় সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাতে ফসলের ভালো ফলন হবে, মাটির স্বাস্থ্য সুনির্দিষ্টভাবে বজায় থাকবে, এবং আমরা যেটা বলি যে স্থায়ী কৃষি ব্যবস্থা, সাস্টেনেবল এগ্রিকালচার, সেটা কিন্তু মেনটেন করা সম্ভব। কারণ এই ভূমিক্ষয় রোধ হচ্ছে সুস্থায়ী কৃষি ব্যবস্থার অন্যতম প্রধান পদক্ষেপ। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল ভূমি সংরক্ষণের গুরুত্ব এবং তার পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033-2457-2620 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।